সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় এবং এক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনির রোগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে একজন বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমরা আমাদের আলোচনা শুরু করব, তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। তিনি 1958 সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রো ভিসি হিসেবে BSMMU-তে কর্মরত ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদেরকে। স্যার, গ্লোবালি এবং আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, দিন দিন কিন্তু কিডনি রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান যেটি বলছে যে প্রতি বছর বাংলাদেশেই প্রায় 30 থেকে 40 হাজার মানুষের কিডনি বিকল হচ্ছে বা ফেইলিয়ার হচ্ছে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? অসংক্রামক রোগগুলোর মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ একটি অন্যতম প্রধান রোগ এবং সারা বিশ্বে ক্রনিক কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। যেহেতু প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এবং যেহেতু সারা বিশ্বে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বাড়ছে এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে, উন্নত বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশেও ক্রনিক কিডনি রোগ এবং কিডনির অন্যান্য রোগগুলোর দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের যদিও জাতীয় ভিত্তিক পরিসংখ্যান নেই, কিন্তু আমরা অনুমান করি যে আমাদের প্রায় প্রতি বছর 30 থেকে 40 হাজার নতুন রোগী যুক্ত হচ্ছে কিডনি রোগের, যে আমাদের এক্সিস্টিং কিডনি রোগীর মধ্যে। এবং আমার পরিসংখ্যান যেটুকু আমাদের আছে, কিছু কিছু এলাকায় যে সার্ভে হয়েছে সেগুলোতে দেখা যায় যে প্রায় 17% মতো লোক কিডনি কোনো না কোনো কিডনি রোগ ভুগছে এবং তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ জানে না যে তারা কিডনি রোগে ভুগছে। এবং সেই হিসেবে যদি আমাদের লোকসংখ্যা যা আছে সেই হিসেবে আমরা যদি দেখি, তাহলে প্রায় 2 কোটির মতো লোক কিডনি রোগে ভুগছে আমাদের। এটা বিশাল একটি সমস্যা এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টিকারী একটি ইস্যু। কিভাবে আসলে জীবনযাত্রাটাকে পরিবর্তন করলে এই কিডনি রোগ থেকে আসলে মুক্তি পাওয়া যাবে? কিডনি রোগের বিষয়ে লাইফস্টাইল মডিফিকেশনের একটি বিশেষ ভূমিকা আছে। আমাদের দেশে কিডনি রোগের যে চিকিৎসাগুলো চালু আছে এবং উন্নত বিষয় যা আছে সেগুলো অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্য আমরা প্রতিরোধকে প্রধান গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশে। সেই হিসেবে যদি আমরা লাইফস্টাইল দিয়ে শুরু করি, ধূমপান একটি কিন্তু ঝুঁকি কিডনি রোগের। আরেকটি হচ্ছে স্থূলতা, অর্থাৎ বেশি মোটা হয়ে যাওয়া, যেটা আজকাল আমাদের তরুণ সমাজের মধ্যে খুব দেখা যাচ্ছে। তারা খোলা মাঠে খেলাধুলা করে না, কম্পিউটারের সামনে বা মোবাইল নিয়ে বসে থাকে, জাঙ্ক ফুডগুলো বেশি তারা পছন্দ করে, মায়ের হাতের ঘরের রান্নাগুলো তারা অতটা আগ্রহ পায় না। তো এই কারণে এবং আমাদের খাদ্যাভ্যাসের যে আমাদের সাধারণ যে অভ্যাসগুলো আছে, সেখানে যে আমরা ব্যালেন্সড ডায়েট বলতে যেটা বুঝি, যেখানে শাকসবজি ফলমূলের প্রাচুর্য থাকবে, আপনার চর্বি পরিমিত থাকবে, প্রোটিন পরিমিত থাকবে, সেভাবে আমরা খাদ্য গ্রহণ করি না। এবং আমাদের খাবারের যে মেনু, এটা নিয়ে কিন্তু আমরা যে একটু চিন্তা করা উচিত যে আমার ওজন বেড়ে গেলে আমার যে অন্যান্য রোগগুলো হবে, যেমন ওজন বেড়ে গেলে আর্থ্রাইটিস বেশি হবে, জয়েন্ট পেইনগুলো অস্টিও আর্থ্রাইটিস বলে আমরা, সেগুলো বেশি হয়। সেগুলো বেশি হলে আপনার ব্যথানাশক ওষুধ খেতে হয়, সেগুলো কিডনি রোগের জন্য ঝুঁকি। আবার ডায়াবেটিস হয়ে যায়, ডায়াবেটিস হয়ে গেলে ডায়াবেটিস কিন্তু সারা বিশ্বে কিডনি রোগের প্রধান কারণ। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, আমরা আলগা লবণ খাই অনেকে, যেমন আলগা লবণ কিন্তু যে আমরা অনেক সময় আমরা অনেকে বলি যে আমরা লবণটা কাঁচা খাইনি, ভেজে খেয়েছি, কিন্তু লবণ তো সেই লবণটা কিন্তু আমার উচ্চ রক্তচাপের সাথে একটি ঝুঁকি হিসেবে যোগ হচ্ছে এবং কিডনি রোগের ক্ষেত্রেও একটি ঝুঁকি হিসেবে যোগ হচ্ছে। ওভার দ্য কাউন্টার কিছু মেডিকেশন আছে, যেমন আমরা
ফার্মেসিতে গিয়ে ব্যথার ওষুধ সরাসরি কিনতে পারি। অন্যান্য দেশে যেটা সব ওষুধ কিন্তু ওভার দ্য কাউন্টার, মানে আপনি গিয়ে কিনতে পারবেন না, মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তারা একেবারে পেইন কিলার খেতে পারবে না। খেতে পারে। অ্যান্টিবায়োটিকও আমরা খেতে পারি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। ফার্মেসিতে গেলেই তারা একদম বিজ্ঞের মতো মাথা নেড়ে আপনাকে, হয়তো আপনার যেখানে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স 7 দিনে, সেখানে আপনাকে দিয়ে দিল যে এটা 2 দিন খান, ডোজের কোনো ঠিক নাই, এবং সেটা আমরা খেয়ে যাচ্ছি। এভাবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন যেটা আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ব্যায়াম করা, হাঁটা, প্রতিদিন সাঁতার কাটার সুযোগ থাকলে সাঁতার কাটা, এই জিনিসগুলো কিন্তু আমাদের শুধু যে হৃদরোগ বা অন্য রোগের ঝুঁকি কমায় তাও না, কিডনি রোগেরও এগুলো থেকে ঝুঁকি অনেকখানি কমে যায়। আচ্ছা স্যার, আপনার কাছে এখন জানতে চাই যে এনভায়রনমেন্টাল কি কি কারণ রয়েছে যেটির কারণে আসলে কিডনি রোগ হতে পারে কোনো মানুষের? যেমন এনভায়রনমেন্টাল ক্লাইমেট চেঞ্জ যেটা আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কিডনি রোগের ক্ষেত্রেও। যেমন খুব বেশি তাপমাত্রা যেসব অঞ্চলে, সেখানে বাংলাদেশ সহ শ্রীলঙ্কায় বেশি, ইন্ডিয়াতেও একটা উল্লেখযোগ্য সংখ্যক জায়গায় আছে, এবং আফ্রিকাতেও আছে। ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন এটিওলজি বলে একটা রোগ, কিডনি রোগ হচ্ছে, যেটা অত্যন্ত সাইলেন্টলি হয়, খুব অনুসন্ধিৎস দৃষ্টিতে না দেখলে ধরা পড়ে না, এবং অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে ধরা পড়ে। সুগার কেন ফ্যাক্টরিতে কাজ করে, ফিল্ডে যারা কাজ করে, তারপরে যেসব উচ্চ হাইটে, মানে অনেক উচ্চতায় যেসব কৃষক কাজ করে, যারা অনেক ঘাম ঝরানো কাজগুলো করে, বিশেষ করে মাঠে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, এবং এটাকে ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন এটিওলজি হিসেবে বলা হচ্ছে, এবং সারা দুনিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে এটা সাইলেন্টলি হচ্ছে, এবং কোনো কোনো খাবারের তাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। জি, বডি ডিহাইড্রেটেড হচ্ছে, এবং তারা সরবিটল কন্টেইনিং এক ধরনের, আমি অনেক ডিটেইলে যেতে চাচ্ছিলাম না, এক ধরনের শরবত তারা খায় যে আমাদের পানি শূন্যতা দূর করার জন্য, সেটাও তার কিডনি ইনজুরিতে কাজ করে। এই যে ডিহাইড্রেশনের ফলে তার প্রিরেনাল অ্যাকিউট রেনাল ফেলিউর বা কিছুটা অ্যাকিউট রেনাল ফেলিউরের দিকে যায়, এটা বারবার হতে হতে তার ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে। এটা অনেক আমরা খেয়াল করি না। তারপরে খাবারের মধ্যে যে পেস্টিসাইড, যে ইনসেকটিসাইড, বিভিন্ন রকম আমরা হেভি মেটাল, পানির মধ্যে অন্যান্য জায়গায় যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর কারণেও ক্রনিক কিডনি ডিজিজ অফ আননোন এটিওলজি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এছাড়া যেমন ধরুন আমাদের ফ্লাড হচ্ছে, ফ্লাডে কি হচ্ছে, বন্যায় সব ভেসে যাচ্ছে, আপনি বিশুদ্ধ পানি পান করতে পারছেন না। দূষিত পানি পান করার ফলে আপনার ডায়রিয়া, বমি এসব হচ্ছে, এগুলো থেকে অ্যাকিউট কিডনি ফেলিউর হতে পারতেছে। এছাড়া এই যে এনভায়রনমেন্টাল যে ডিজাস্টারগুলো হচ্ছে, যেমন সাইক্লোন, যেমন আর্থকোয়াক, এগুলিতে আপনার একটা হয়তো বাড়ি ধসে পড়লো, আর্থকোয়াকের ফলে যে একটা, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে যে একটা মাসেল ইনজুরি হয়, একটা সেখান থেকে কিন্তু, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কারণেই কিডনি রোগ হতে পারে। আচ্ছা স্যার, আপনার কাছে এখন জানতে চাই যে আসলে কত ধরনের কিডনি রোগ রয়েছে? কিডনি রোগ বিভিন্ন ধরনের, যেমন আমি যদি বলি বংশগত দিয়ে শুরু করি, বংশগত কিডনি রোগ আছে, যেমন পলিসিস্টিক কিডনিতে অনেক সিস্ট হয়। তারপরে আপনার এনভায়রনমেন্টাল যে হ্যাজার্ডের জন্য, যেমন ধরেন ব্যথানাশক ওষুধ সেবনের জন্য, কিছু কিছু অ্যান্টিবায়োটিকের জন্য এক ধরনের কিডনি রোগ হয়। তারপরে আপনার ডায়াবেটিস জনিত কিডনি রোগ, যেটি আমি বলেছি আগে ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ। হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, এগুলোতে অ্যাকিউট ক্রনিক 2 ধরনের কিডনি ফেলিওর হতে পারে। এছাড়া আপনার যেগুলো আছে, যেমন ধরেন পাথরজনিত কিডনি রোগ, পাথরের কারণে, এবং ইনফেকশন জনিত কিডনি রোগ। ছোট বয়সে যাদের বারবার মূত্রনালীর ইনফেকশন হচ্ছে, তাদের অনেক সময় ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়, সেখান থেকে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ হয়, এবং ক্রনিক কিডনি রোগ হয়। এইভাবে বিভিন্ন রকম কিডনি রোগ আমরা দেখতে পাই, যেগুলো খুব যত্ন করে রোগীকে না দেখলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। অর্থাৎ কোমরবিডিটিস, অনেক ডিজিজের কারণে কিডনি রোগ হচ্ছে। আমরা যদি স্পেসিফিক করে স্যার আপনার কাছে জানতে চাই, যেমন যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, অনেকেই কিন্তু একেবারে আসলে ব্লাড সুগার কন্ট্রোলের ব্যাপারে খুব একটা সচেতন থাকেন না, এবং এটার জন্য যে তার কিডনি রোগ হতে পারে সেই বিষয়টিও তারা অনেক সময় দেখা যায় যে আসলে মেনে চলতে চান না। তো এই বিষয়ে স্যার আপনার মতামত? ডায়াবেটিস জনিত কিডনি রোগের ক্ষেত্রে আমাদের বোধহয় ডাক্তারদেরও কিছুটা ভূমিকা আছে, যদি কেউ কিছু খারাপভাবে না নেন। আমরা অনেক সময় মনে করি যে ডায়াবেটিস ওষুধ দিয়েছি, ডায়াবেটিস তো কন্ট্রোল করার ব্যবস্থা হচ্ছে। এর মধ্যে থেকে যে আপনি
কিডনি আক্রান্ত হতে পারে, অনেক সময় এই বিষয়টা আমরা অতটা যত্ন সহকারে দেখি না। কাউন্সেলিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং ডায়াবেটিস যদি আমি নিয়ন্ত্রণে না রাখি তাহলে অতি দ্রুত আমার কিডনি সেখানে আক্রান্ত হবে। এবং ডায়াবেটিস জনিত কিডনি রোগ, উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ দুটোই কিন্তু প্রতিরোধযোগ্য, মানে এগুলো প্রতিরোধ করা সম্ভব যদি আমি সচেতন হই এবং আমরা এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি। হাইপারটেনশন যদি নিয়ন্ত্রণে না থাকে সেটিও কিন্তু কিডনি রোগের দিকে নিয়ে যায়। এই ব্যাপারে আপনার স্যার মেসেজটা কি? হাইপারটেনশন যেহেতু এটা নিয়ন্ত্রণযোগ্য এবং যেহেতু এর ওষুধগুলো আমরা পেতে পারি, দামও খুব বেশি না, যেহেতু লাইফস্টাইল মডিফাই করলে আমরা হাইপারটেনশনের একটা উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের অবশ্যই উচিত হবে এই প্রতিরোধযোগ্য রোগটিকে আমরা নিয়ন্ত্রণে রাখা। যেমন আমরা যদি ধূমপান পরিহার করি, আমরা আলগা লবণ না খাই, তারপরে আমাদের যে স্থূলতা যাতে না হয় সেভাবে সচেতন থাকি, এবং উচ্চ রক্তচাপের কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু কিডনির জন্য খুব উপকারী। আমরা এগুলিকে এসি ইনহিবিটর বা এআরবি এই নামে বলি। এই ওষুধগুলো আপনার হাইপারটেনশন জনিত কিডনি রোগে যখন প্রোটিন যায় প্রস্রাব দিয়ে, সেগুলো নিয়ন্ত্রণ করে, আবার একই সাথে কিডনিকে প্রোটেকশন দেয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কোনো রকম যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে এই জাতীয় ওষুধগুলো হাইপারটেনশনে ব্যবহার করলে আমাদের রোগীরা কিডনির দিক থেকে অনেকখানি নিরাপদে থাকতে পারবে। কিডনি রোগ যাদের হয়ে থাকে আমরা জানি যে ওষুধ গ্রহণ করা যেমন খুব জরুরি, ঠিক তেমনই কিন্তু প্রোটিন রেস্ট্রিকশনটা কিন্তু অনেক দরকার। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রোটিন রেস্ট্রিকশন। শুধুমাত্র একটি কি দুইটি বা দুই একটি কিডনি রোগ যেগুলো বংশগত, যেমন পলিসিস্টিক কিডনি, এগুলোতে প্রোটিন রেস্ট্রিকশনের ব্যাপারে অনেকে বলছে রোল আছে, অনেকে বলছে রোল নাই এই ধরনের। আর বেশিরভাগ কিডনি রোগের ক্ষেত্রে স্টেজ 2 বিশেষ করে যখন হয়ে যায়, স্টেজ 2 থেকে যখন অগ্রসর হতে থাকে, সেই পর্যায়ে প্রোটিন রেস্ট্রিকশনটা অতীব গুরুত্বপূর্ণ। এবং ফার্স্ট ক্লাস প্রোটিন আপনার তখন আমরা যখন বলি যে মাইল্ড টু মডারেট ডিগ্রি কিডনি ফেলিউর আমরা 0.5 to 0.6 to 0.8 গ্রাম, এর চেয়ে বেশি যখন মডারেট টু সিভিয়ার হয়ে যায় তখন 0.5 গ্রাম পার কেজি পার ডে, এইভাবে একটা হিসাব করে ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা নিয়ন্ত্রণ করি। ফার্স্ট ক্লাস প্রোটিনের মধ্যে আমরা জানি যে মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবারগুলো আছে। এর সাথে কিডনি রোগীদের আরেকটা সমস্যা হয়, তাদের খাবারের মধ্যে আপনার ইউরিক অ্যাসিড তাদের নিয়ন্ত্রণ করতে হয়, কারণ কিডনি ফেলিওর হলে ইউরিক অ্যাসিডটা অতটা বের হতে পারে না প্রস্রাব দিয়ে। ফসফেট এবং ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করতে হয়। এই জন্য প্রোটিন রিচ ডায়েটগুলোতে, যেগুলো আমরা সচরাচর ফার্স্ট ক্লাস প্রোটিন বা সেকেন্ড, সেগুলোতে আবার এই ফসফেট, ইউরিক অ্যাসিড এগুলো বেশি। এই জন্য প্রোটিন রেস্ট্রিকশন একাধারে পুষ্টিগতভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার ক্যালসিয়াম এবং অন্যান্য ইলেকট্রয়েড ব্যালেন্সের জন্য এই প্রোটিন রেস্ট্রিকশন খুব গুরুত্বপূর্ণ। এবং প্রোটিন রেস্ট্রিকশন করলে প্রোগ্রেশন অফ কিডনি ডিজিজ, যেটা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেটাকে স্লো ডাউন করা যায়, অনেক সময় কিছুটা কোনো জায়গায় স্থিতিশীল রাখা যায় প্রোটিন রেস্ট্রিকশনের মাধ্যমে। স্যার আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দর্শক, আজকাল অনেক বেশি ভেজাল খাবার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশার ছাড়াও আর বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের চারপাশে কিডনি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই আমরা অবশ্যই ডায়েটিশিয়ান হিসেবে এই বিষয়টিকে অনেক গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ।
অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল। কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। স্যার, আপনি বিভিন্ন ধরনের কিডনি রোগের কথা বলছিলেন যে অ্যাকিউট কিডনি ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ। সো এই অ্যাকিউট এবং ক্রনিক দুটো কিডনি রোগটাকে আসলে প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি? অ্যাকিউট কিডনি ফেইলিওর যেটা আগে বলা হতো, এখন অ্যাকিউট কিডনি ইনজুরি বলে বা অ্যাকিউট কিডনি ডিজিজ বলে, সেটি প্রতিরোধ করা অনেক ক্ষেত্রে আমাদের উপরে নির্ভর করে যে আমরা যদি একটু সচেতন হই। যেমন ডায়রিয়া, ভমিটিং, আগে আমাদের দেশে কলেরায় অনেক লোক মারা যেতেন, এখন এটি অনেক কমে এসছে। তো ডায়রিয়া, ভমিটিং বা অন্য কোনো কারণে বা রক্তপাত হওয়া, ব্লিডিং হওয়া, বাচ্চা হওয়ার সময় বা অন্য কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা একটি বাড়ি, আমরা জানি যে রানা প্লাজায় কী হয়েছিল, সেখানে অনেক রোগীর কিডনি ফেলিওর হয়েছিল। সে মাসেল ইনজুরি হয়, সেখান থেকে এক ধরনের পিগমেন্ট কিডনিতে জমা হয়ে কিডনি ফেলিওর হয়। তো এই বিষয়গুলো প্রতিরোধযোগ্য। যেমন ডিহাইড্রেশন, আমাদের ওরসালাইন হাতের কাছে আছে, আমরা ওরসালাইন বা ডাবের পানি এগুলো আমরা ডিহাইড্রেশন, যে কোনো ধরনের লিকুইড, অনেক সময় আইভি ফ্লুইড দিতে হয়। তো ডিহাইড্রেশনটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, অ্যাকিউট কিডনি ফেলিওরের প্রি রেনাল স্টেজ থেকে রেনাল স্টেজে গিয়ে এস্টাবলিশড অ্যাকিউট কিডনি ফেলিওর হওয়াটা আমরা প্রিভেন্ট করতে পারি। আর অ্যাকিউট কিডনি ফেলিওর হয়ে গেলে দ্রুত যদি তার সাপোর্টিভ চিকিৎসাগুলো দিতে পারি, প্রয়োজন হলে কিছু সময়ের জন্য শর্ট ডায়ালাইসিস দিতে পারি, তাহলে সে বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর ক্রনিক কিডনি ডিজিজ ভালো করার কারণগুলোর মধ্যে যেগুলো আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, নেফ্রাইটিস। ডায়াবেটিস যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারি, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ আর্লি স্টেজে আমরা যদি নির্ণয় করে সেটা সঠিক চিকিৎসা দিতে পারি। এছাড়া ব্যথানাশক ওষুধজনিত কিডনি রোগগুলো, সেগুলো আমরা ব্যথানাশক বন্ধ করে দিয়ে কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ ব্যবহার করা হয়। ইনফেকশনজনিত কিডনি রোগ, ইনফেকশনের দ্রুত নিয়ন্ত্রণ করা, চিকিৎসা করা, এর মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারি। এবং আমি মনে করি যে প্রতিরোধ অন্তত আমাদের মতো দেশে প্রধান বিষয় হওয়া উচিত, কারণ কিডনি রোগ একবার হয়ে গেলে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেলে, তার চিকিৎসা খুবই ব্যয়বহুল। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে আমাদেরকে কিডনি রোগ সম্পর্কে বলার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির সমস্ত দর্শককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম কিডনির রোগ নিয়ে। এই পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রক্ত বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমাদের শরীরের প্রতি শিরা উপাশিরায় যে জিনিস দ্বারা আমরা অক্সিজেন এবং সমস্ত নিউট্রিয়েন্ট পেয়ে থাকি, সেগুলো রক্তের মাধ্যমে যায়। আচ্ছা, তো রক্তের মাঝে দুটা জিনিস, একটা হলো প্লাজমা, যেটা পানি তরল জাতীয়, আর হলো কতগুলো থাকে কোষ, যেগুলোকে সেল বলা হয়। তার মাঝে থাকে কি আপনার আরবিসিকে বলি আমরা লোহিত কণিকা, ডাব্লিউবিসি বলি শ্বেতকণিকা, এবং প্লেটলেটকে বলি অনুচক্রিকা। এই সমস্ত জিনিসের মধ্যে যদি কোনো অনিয়ম ঘটে,
তখনই বিভিন্ন ধরনের রক্তরোগ দেখা দিতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।